তুমি যদি মনে করো অনেক পড়ো কিছু মনে থাকে না বা তুমি স্মার্টলি পড়াশোনা করতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে স্মার্টলি পড়াশোনা করা যায়, তার 5টি ট্রিক্স। যে 5টি ট্রিক্স তুমি যদি তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, তাহলে আশা করি তোমার যে সমস্যাগুলো তুমি ফেস করতেছো স্টাডি রিলেটেড, এগুলো অনেকটাই সমাধান পেয়ে যাবে তুমি এইগুলো অ্যাপ্লাই করতে পারলে তোমার লাইফের মধ্যে। এবং এই সমস্যাগুলো আমি সাইন্টিফিক ব্যাখ্যা সহ বলবো, যাতে তোমাদের এই বিষয়গুলো আরো বেশি বিশ্বাসযোগ্য মনে হয় এবং তোমার মেমোরি যাতে মনে করে যে এটা আমার জন্য ইম্পর্টেন্ট, আমার লাইফে অ্যাপ্লাই করতে হবে। সো ভিডিওটা যদি তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, তাহলে তুমি ভিডিওটা কন্টিনিউ করতে পারো। চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1 হলো অ্যাক্টিভ রিকল। সো আমরা জানবো আসলে অ্যাক্টিভ রিকলটা কি। অ্যাক্টিভ রিকল মানে হলো কোন একটা বিষয় পড়ার পর সেই বিষয় সম্পর্কে নিজেকে কোয়েশ্চন করা, বা ওই বিষয়টার যেসব কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো আমার থেকে মনে আছে কিনা। ধরো তুমি কুশবিহার নিয়ে আজকে পড়াশোনা করলা, এরপর তুমি পড়াশোনা করার পর বইটা অফ করে বা খাতাটা অফ করে নিজেকে কোয়েশ্চন করা যে কুশবিভাজনটা কি ছিল, বা কুশবিভাজনের যেসব কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো তোমার মনে আছে কিনা। এভাবে তুমি যখন ব্রেনকে প্রতিনিয়ত কোয়েশ্চন করবা ওই বিষয়টা সম্পর্কে, তখন তোমার ব্রেন সেই বিষয়টাকে ইম্পর্টেন্ট ভেবে তার মাথার মধ্যে সেট করে নেবে। সাইকোলজিতে বলা হয় যে অ্যাক্টিভ রিকল ব্রেনের রিট্রাইভেবল পেথওয়ে তৈরি করে। রিট্রাইভেবল পেথওয়ে বলতে হলো তোমার ব্রেনের মধ্যে একটা পথ তৈরি হয়, ওই পথটা মানে যখন তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে এই কোষ বিভাজনটা আসলে কি ছিল, তখন তোমার ব্রেনের মধ্যে ওই পড়াটা সলিউশন বের করার জন্য একটা পথ তৈরি হয়। সো এই পথটা তত বেশি স্মুথ হয় যত বেশি তুমি নিজেকে কোয়েশ্চেন করো ওই বিষয় সম্পর্কে। এই জন্য হলো তোমরা সবসময় ট্রাই করবা যে নিজেকে কোনো একটা বিষয় পড়ার পর বারবার কোয়েশ্চেন করা যে আমি কি পড়ছিলাম, এটা আমার মনে আছে কিনা, বা ওই কিওয়ার্ডগুলো আমার মনে আছে কিনা। ইউসিএলএ 2013 সালের স্টাডিতে দেখা গেছে যে যারা কোনো একটা বিষয় পড়ার পর নিজেকে কোয়েশ্চন করে, তারা বাকিদের থেকে 50% পড়া বেশি মনে রাখতে পারে। স্টেপ নাম্বার 2 হলো পোমোডোরো টেকনিক। সো পোমোডোরো টেকনিকটা হলো 25 মিনিট পড়বা, 5 মিনিট ব্রেক নিবা। মানে হলো তোমার ব্রেন যতক্ষণ পর্যন্ত একটা বিষয় নিয়ে বোর না হয় ততক্ষণ পর্যন্ত তুমি কন্টিনিউ করবা, এরপর নিজেকে একটা ব্রেক দিবা। এতে ব্রেক দিয়ে হয় কি, তুমি যখন তোমার ব্রেনকে বোঝাবা যে এই আমি 25 মিনিট পড়ালা করবো, এরপর তোকে 5 মিনিট ব্রেক দেবো, তখন তোমার ব্রেন ওই 5 মিনিট ব্রেকের রিওয়ার্ডটা নেওয়ার জন্য সে সবসময় নিজেকে বুস্ট করবে। 25 মিনিটটা ভালোভাবে ইফেক্টিভলি পড়, দেন হলো তুই 5 মিনিটটা ব্রেক পাচ্ছ। সো এই জন্য এটা করলে তোমার পড়ার মধ্যে মনটা ফিরে আসবে। যারা এখন টোটালি মানে ধরো অনেকদিন পড়ালেখা থেকে দূরে আসো, সো তোমরা চাইলে এটা তোমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এটা অ্যাপ্লাই করলে হবে কি, তুমি ধাপে ধাপে তোমার পড়ার মধ্যে মনোযোগটা ফিরে পাবা। হার্ভার্ড বিজনেস রিভিউ অনুযায়ী হিউম্যান ব্রেন 25 থেকে 30 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। এর চেয়ে বেশি হয়ে গেলে তখন সে বোর ফিল করে। যখন তোমরা বোর ফিল করো তখন কিন্তু তোমার পড়ায় আর মনোযোগটা ফিরে আসে না, বা তোমার থেকে পড়তে মন চায় না, বা পড়লো ওই পড়াটা তোমার মাথার মধ্যে মনে থাকে না। কিন্তু আমরা অনেকে মনকে ফোর্স ক্রিয়েট করে অনেকক্ষণ ধরে বসায় রাখি। এতে হয় কি, অনেক সময় আমরা পড়ছিলাম ঠিকই, বাট হলো পড়াগুলো আমাদের মাথার মধ্যে সেট হয় না, বা কিছুদিন পর বা কিছুক্ষণ পরে আমরা পড়াগুলো ভুলে যাই। স্টেপ নাম্বার 3 হলো ফাইনমেন্ট টেকনিক। ফাইনমেন্ট টেকনিক মানে হলো কোন একটা বিষয় বোঝার পর বা শেখার পর সেই পড়াটা অন্যকে শেখানো বা অন্যকে বুঝিয়ে দেওয়ার জন্য ট্রাই করা। যখন তুমি একটা বিষয় নিজে বোঝার পর অন্যকে বুঝাইতে যাবা, তখন ওই বিষয়টা কিন্তু তোমার মাথার মধ্যে আবার রিকল হয়ে যাচ্ছে, এবং তুমি কোন একটা বিষয় যখন নিজে পড়ার পর অন্যকে বুঝাইতে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার মধ্যে আসলে ল্যাকিংস কি ছিল, তুমি অন্যজনকে প্রপারলি বুঝাইতে পারতেছো কিনা। আসলে আমরা যখন কোন একটা বিষয় নিয়ে প্রপারলি দক্ষ হয়ে যাই, তখনই কিন্তু আমরা আরেকজনকে বুঝাইতে পারি। আদারওয়াইজ আরেকজনকে বুঝাতে গেলে অনেক বিষয়ে জড়তা কাজ করে। কগনিটিভ সায়েন্স বলে, যখন আমরা কোনো একটা বিষয় শেখার পর অন্যকে বোঝাতে যাই, তখন আমাদের ব্রেনের মধ্যে নিউরাল অ্যাসোসিয়েশন অ্যাক্টিভেট হয়। এতে আমাদের পড়াটা লং টার্ম মেমোরির মধ্যে সেট হয়ে যায়, বা পড়াটা বেশি দিন মনে থাকে। স্ট্যানফোর্ড রিসার্চ দেখিয়েছে যে কমপ্লেক্স টপিকগুলো পড়ার জন্য এটাই হলো সবচেয়ে বেস্ট টুল। কারণ তুমি যখন অন্যকে শেখাতে যাবা, সেই বিষয়টাতে তোমার থেকে অনেক বেশি দক্ষ হয়ে যেতে হবে। সো এই দক্ষ হয়ে যাওয়াটাতে লাভ দুটো হয়ে যাচ্ছে, একেতে তুমি দক্ষ হয়ে যাচ্ছ, দ্বিতীয়ত তুমি আরেকজনকে বুঝাইতে পারতেছো। সো এটাতে কিন্তু অনেক বেশি লাভ পাওয়া যায়, বা অনেক বেশি বেনিফিটেড হওয়া যায়। এজন্য তোমরা ট্রাই করবা যে কোনো একটা বিষয় পড়ার পর তোমার যে ক্লাসমেট আছে তাদেরকে বোঝানোর, অথবা তোমরা নিজেরা ক্লাসমেটরা কয়েকজন মিলে গ্রুপ স্টাডি করার ট্রাই করা। এতে তোমরা অনেক বেশি বেনিফিটেড হবে। ইভেন তোমরা এতে আরেকটা জিনিস বুঝতে পারবা যে তোমার থেকে আরেকজন কোন থেকে এগিয়ে যাচ্ছে। যখন তুমি দেখবা যে তোমার আরেকটা ফ্রেন্ড অনেক বেশি তোমার থেকে এগিয়ে যাচ্ছে, বা সে ভালো বুঝাইতে পারতেছে, তখন তোমার নিজের থেকেও একটা চেতনা জাগবে যে আমিও ওর মতো বোঝানোর ট্রাই করবো আরেকজনকে। এই তো কিন্তু তোমার একটা মোটিভেশন পাচ্ছ পড়ার মধ্যে। স্টেপ নাম্বার 4 হলো স্পেস রেপিটেশন। মানে হলো কোনো একটা বিষয় পড়ার পর সেটা ফেলে না রাখে, কিছুদিন পর পর সেটাকে একটু রিভিশন দেওয়া। যখন তুমি একটা কোনো বিষয় পড়ার পর সেটা মাঝে মাঝে নিজেকে কোয়েশ্চেন করবা, বা একটু রিভিশন দিবে, উল্টাপাল্টায় দেখবা যে আসলে তোমার পড়াটা মনে আছে কিনা। তখন ওই পড়াটা তুমি যদি ভুলেও যাও, তখন তুমি আবার নিজেকে একটু জ্বালাই করে নিতে পারবা যে কোন জায়গাটা ভুলে গেছো, ওইটা তুমি আবার প্র্যাকটিস করতে পারবা, বা আবার ওই বিষয়টা পুনরায় পড়ার ফলে তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে।
সায়েন্স বলে আমরা কোন একটা বিষয় পড়ার পর একদিনের মধ্যে 60% পড়া বলে দেয়, কিন্তু যারা একটিভ রিকলটা করে বা যারা ওই পড়াটা কিছুদিন পর পর রিভিশন করে তখন তাদের মধ্যে 15% হার কি হয়ে যায়, অনেকটা কমে যায়, বা 15% বেশি কি করে রাখতে পারে পড়াটা, মনে রাখতে পারে বাকিদের তুলনায়। এটা কিন্তু তুমি নিজের লাইফেও তুমি অনেক সময় খেয়াল করলে দেখবা যে যে বিষয়টা তুমি বেশি পড়ো বা যে বিষয়টা তুমি মাঝে মাঝে বেশি রিভিশনের উপর রাখো সেই বিষয়টা কিন্তু আমাদের মাথার মধ্যে বেশি সেট হয়ে থাকে। আর আসলে বলতে গেলে পড়াশোনার অন্য একটা হাতিয়ার হলো রিভিশন। তুমি যত বেশি রিভিশন করবে তত বেশি তুমি ওই পড়াটার মধ্যে দক্ষ হয়ে উঠতে পারবা। তারপর তোমাকে যদি আরেকটা ইসলামিক এক্সাম্পল দিই, ধরো তুমি যখন অনেকদিন কোরআন পড়াটা অফ করে দিবা বা কোরআন তেলাওয়াত করাটা অফ করে দিবা, তখন তুমি লক্ষ্য করবা যে তোমার মাঝে জড়তা কাজ করতেছে বা তুমি প্রপারলি আগে যেরকম ফ্রেন্ডলি কোরআনটা পড়তে পারতা তুমি ওরকম কোরআনটা পড়তে পারবা না। ঠিক সেম ভাবে হলো পড়াশোনার ক্ষেত্রে সেম বিষয়টাই ঘটে। আমরা যখন এটা অনেকদিন ফেলে রাখি তাইলে এটা আমাদের মাথা থেকে আস্তে আস্তে মুছে যেতে থাকে। এই জন্য তোমরা সবসময় ট্রাই করবা যে একটু রিভিশনের উপর রাখার জন্য নিজেকে। এটা সবাই বলে, সো আমিও বলতেছি। সো একটু নিজেকে সবসময় ট্রাই করো রিভিশনটা দেওয়ার জন্য। এটা যদিও অনেক কষ্টকর, আমাদের একটা জিনিস পড়ার পর সেটা আবার পুনরায় পড়তে অনেক সময় ইচ্ছা করে না, মনে হয় যে আমি সব পারি, এটা ফেলাই রাখি একদিকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক অ্যাপ পাওয়া যায়, আনকি, কুইসলেট এই টাইপের কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো ইউজ করো তোমরা চাইলে এই একটি রিকলটা করতে পারো বা রিভিশনটা করতে পারো। অথবা তুমি একটা রুটিন মেক করতে পারো যে আমি অমুক সপ্তাহের অমুক দিন ওই পড়াগুলো রিভিশন দিব, কোন দিন ওইরকম একটা তুমি একটা টার্গেটও বেস আগাতে পারো, এতেও কিন্তু অনেক বেশি বেনিফিটেড হতে পারবা। পঞ্চম নাম্বার যে বিষয়টা সেটা হলো এনভায়রনমেন্টাল অপটিমাইজেশন। মানে হলো তুমি যে জায়গাটাতে পড়ালেখা করো সেই জায়গাটাতে তুমি ডিস্ট্রাক্টেড হও এমন উপকরণগুলা থেকে দূরে রাখা বা দূরে থাকা। কারণ হলো তুমি যখন পড়তে বসবা তখন তোমার সামনে যদি ডিস্ট্রাক্টেড হও ওইরকম উপকরণগুলো সামনে থাকে তখন তুমি প্রপারলি ফোকাস করতে পারবা তোমার স্টাডির মধ্যে, বা তোমার থেকে ওইসব বিষয়গুলো দেখে বারবার মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসতে থাকবে। ধরো তুমি তোমার ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ার সময় তোমার সামনে যদি অন্য বাংলা, ইংলিশ, আইসিটি এই টাইপের যদি বিভিন্ন বইগুলো রাখো তখন তোমার মাথায় এরকম চিন্তা আসতে পারে যে এই আমি তো আইসিটি শেষ করিনি, আইসিটিতে অনেক পড়া হয়, কেসে আইসিটি শেষ করতে হবে, বা আমি ফিজিক্স শেষ করতে হবে বা কেমিস্ট্রি শেষ করতে হবে। মানে তুমি দুটানার মধ্যে পড়ে যাবা, তুমি স্থায়ীভাবে একটা বিষয়ের প্রতি ফোকাসড হতে পারবা না। এজন্য তোমার রুমের মধ্যে ডিস্ট্রাক্টেড হওয়া যেসব উপকরণগুলো রয়েছে ওই উপকরণগুলো একটু সরিয়ে ফেলবা, এবং তোমার রুমের মধ্যে যাতে আজে বাজে বিভিন্ন ধরনের আওয়াজ না আসে সেই বিষয়টার দিকে একটু ফোকাস করবা। অথবা তোমরা যারা অনেকে মেসে থাকো বা যারা পাবলিক বিভিন্ন প্লেসে থাকো বা যাদের পরিবারের প্রপার একটা স্পেস নেই আলাদাভাবে, তারা কি করতে পারো বিভিন্ন ধরনের তোমার হলো ইউটিউবে গেলে অনেক ধরনের নয়েজ, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, মানে মিউজিক পাওয়া যায়, ওগুলো তুমি কানের মধ্যে লাগিয়ে দিলে অনেক সময় হয় কি বাইরের যে আওয়াজগুলো আছে বা বাইরের ডিস্ট্রাক্টেড হওয়া এরকম বিভিন্ন কথাবার্তা অনেক সময় কম শোনা যায়। তো তোমরা চাইলে এটাও তোমাদের লাইফের মধ্যে ট্রাই করতে পারো। আমি অনেক সময় স্টাডিতে আমি ব্যাচেলার যখন থাকতাম তখন আমি ট্রাই করতাম যে এটা কানের মধ্যে হেডফোন দিয়ে ট্রাই করতাম যে নয়েজ বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো চালিয়ে দিতে। এতে হতো কি অনেকটাই আমি ফোকাস থাকতে পারতাম আমার কাজের মধ্যে। যদিও অনেকে এটা সহ্য করতে পারে না, মানে অনেকে বিষয়গুলো কানে হেডফোন রাখতে পারে না। সো এটা আমি রিকমেন্ড করবো তাদেরকে যারা একদম লাস্ট মানে কোনো ওয়ে নেই, তারা চাইলে এই কাজটা করতে পারো, নয়েজ ক্যান্সেলেশন হেডফোন দিয়ে এই কাজগুলো তোমরা ট্রাই করতে পারো। যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ করতেছিলা তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। সো এখন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সবকিছু অ্যাপ্লাই করতে না পারলেও কিছুটা হলো যতটুকু পারো আর কি ওইটা তোমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করার ট্রাই করিও। তুমি যদি এই টেকনিকগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি দেখবা যে তোমার বাকি ফ্রেন্ডের তুলনায় তুমি অনেক বেশি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারতেছো বা অনেক বেশি এগিয়ে যাচ্ছ। হয়তো এখানে বেশিরভাগ পয়েন্টে তোমাদের আগে থেকে জানা, বাট তোমরা আসলে আমাদের সবাই একটা সমস্যা হলো আমরা জানি ঠিকই বাট আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি না। সো এই জন্য ট্রাই করবা যে শুধু জানলে হবে না, অ্যাপ্লাই করাটাই হলো মেন। এই জন্য একটু নিজের লাইফে অ্যাপ্লাই করার ট্রাই করো। হয়তো বা সব কিছু তুমি প্রপারলি পারবা না, বাট যতটুকু পারো ততটুকু তোমার লাইফের মধ্যে অ্যাপ্লাই করো। সো তোমার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না। আর হলো আমি আমার এই স্টাডি হ্যাক সিরিজের মধ্যে আমি 5-6টা তোমাদের স্টাডি রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করতেছি। সো এটা হলো আমার 3য় নাম্বার ভিডিও। সো বাকি ভিডিওগুলো আসতেছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।